প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই অনেক ভালো আছো। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছো এবং যারা আমাকে দেখতে পাচ্ছ, সবাইকে জানাচ্ছি আজকের পাঠে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম শ্রেণীতে শিখেছি কিভাবে সংখ্যা লিখতে হয়। নিশ্চয়ই তোমাদেরও মনে আছে। আমি তোমাদেরকে কতগুলো সংখ্যা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখো এখানে কতগুলো সংখ্যা লেখা আছে। আচ্ছা, একটু ভেবে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কোনো মিল আমরা খুঁজে পাই কিনা। আজকেও কিন্তু আমাদের সাথে আছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। দেখি আমার মনে হয় সবগুলো শব্দের শেষেই তালব্যস্য আছে। আমরাও দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, শিখেছি কিভাবে সংখ্যার তুলনা করতে হয়। চলো আজকেও আমরা একটু দেখি। আমি দুটি সংখ্যা লিখছি। একটি হলো 31 এবং আরো একটি সংখ্যা আমি লিখলাম 37। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু ভেবে দেখো তো কোন সংখ্যাটি বড়। তোমরা বলতে পারবে 31 এবং 37 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? দেখি আমাদের বন্ধু রেজা কি ভেবেছে। রেজা বলছে একটি 31 আর একটি 37, দুটো সংখ্যারই দশক স্থানীয় অঙ্ক সমান। অর্থাৎ রেজা চিন্তা করছে 31 এবং 37 এর মধ্যে দুটি সংখ্যারই দশক স্থানীয় অঙ্ক সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সংখ্যা দুটিকে আগে এই রেখায় স্থাপন করি, এরপরে ভেবে দেখি কোন সংখ্যাটি বড় হতে পারে। কেমন? এই দেখো একটি রেখা। রেখাটির প্রথম যে সংখ্যাটি সেটি হচ্ছে 10 এবং এই রেখার শেষ প্রান্তে আছে 50। এবার আমাদেরকে 31 এবং 37 সংখ্যা দুটিকে এই রেখায় বসাতে হবে। একটু ভেবে দেখো তো 31 সংখ্যাটিকে আমরা রেখাটির কোথায় বসাতে পারি? আমাদের বন্ধু মিনা কি ভেবেছে চলো আমরা একটু দেখে নেই। মিনা বলছে 30 এর পরের ঘরেই 31 বসবে। দারুণ বলেছে মিনা। 30 এর ঠিক পরেই 31 এর অবস্থান। এবার চলো আমরা একটু ভেবে দেখি 37 সংখ্যাটি এই রেখার কোথায় বসবে। সবাই একটু ভেবে দেখো। আমাদের বন্ধু রেজা কি ভেবেছে আমরা একটু দেখে নিই। রেজা বলছে 35 এর এক ঘর পরেই 37 বসবে। একদম ঠিক বলেছে রেজা। দেখো এখানে 30 বসেছে, এখানে 31, তারপরের ঘরটি 32, তারপরটি নিশ্চয় 33, তারপর 34, ঠিক এটি 35, আর 35 এর পরের যে ঘরটি এটি হবে 36, আর তারপরের ঘরটি হচ্ছে 37। তাহলে 35 এর পরে দেখো 35 এর পরে এক ঘরের পরেই 37 এর অবস্থান। চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি রেখায় 31 এবং 37 এর অবস্থান। নিশ্চয়ই তোমরা মনে মনে অনেকে এখনই বুঝে ফেলছো কোন সংখ্যাটি আগে এবং কোনটি পরে, এবং কোন সংখ্যাটি বড়
হতে পারে, তাই না বন্ধুরা? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা 31 এবং 37 সংখ্যা দুটিকে ব্লকের সাহায্যে একটু দেখি। তোমাদের পাঠ্য বইটিতে খুব সুন্দরভাবে ব্লকের মাধ্যমে সংখ্যা দেখানো হয়েছে, তাই না বন্ধুরা? এই দেখো 10টি এককের ব্লক মিলে একটি 10-এর দল হয়, একটি 10-এর দল হয়। এইভাবে আমরা যদি 31 সংখ্যাটিকে ব্লকের সাহায্যে দেখাই, আমরা দেখতে পাচ্ছি 3টি 10-এর ব্লকের দল, অর্থাৎ 10-এর দলে পেয়েছি আমি 3। 10-এর দল কতটি, এবং এই দেখো একের ব্লক কতটি হয়। এখানেও আমি পেলাম 10-এর দল 3টি, এবং একের ব্লক 1 2 3 4 5 6 7, 7টি। খুব সুন্দরভাবে আমরা ব্লকের সাহায্যে কি পেলাম দেখো, দশকের ঘরে যে অঙ্কগুলো আছে এবং এককের ঘরে যে অঙ্কগুলো আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলতে হবে 31 এবং 37 সংখ্যাটির মধ্যে কোনটি বড়। এবং আমরা কিন্তু জানি সংখ্যা ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে বা সংখ্যার তুলনা করার ক্ষেত্রে আমরা প্রথমে কোন ঘর তুলনা করে থাকি। আমাদের বন্ধু মিনা কি বলছে দেখো, মিনা বলছে প্রথমে আমরা দশকের তুলনা করি, অর্থাৎ সংখ্যার যখন আমরা তুলনা করি তখন আমরা দশকের ঘর আগে তুলনা করে থাকি। আচ্ছা যদি এমন হয় দশকের ঘরে একই অঙ্ক থাকে, তখন সংখ্যার তুলনার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ঠিক তাই দেখো, এখানে দশকের ঘরে একই রকম অঙ্ক রয়েছে, তাহলে সংখ্যার তুলনার ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের বন্ধু রেজা কি ভেবেছে দেখি। রেজা বলছে আমরা এককের ঘর তুলনা করব। একদম ঠিক বলেছে রেজা। যদি দশকের ঘরে একই রকম অঙ্ক থাকে তখন সংখ্যার তুলনার ক্ষেত্রে বা দুটি সংখ্যার তুলনার ক্ষেত্রে আমরা কি করব? এককের ঘরের অঙ্কগুলোর মধ্যে তুলনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দশকের ঘরে একই রকম অঙ্ক রয়েছে এবং এককের ঘরে দেখো ভিন্ন রকমের অঙ্ক রয়েছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ 31 সংখ্যাটিতে দশক স্থানে আছে 3 এবং একক স্থানে আছে 1, অর্থাৎ 31 সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি 3, এককের ঘরের অঙ্কটি 1। আবার 37 সংখ্যাটির দশকের ঘরে অঙ্কটি 3 এবং এককের ঘরে অঙ্কটি 7। আমরা বুঝেই ফেলেছি, তাহলে আমাদেরকে এককের ঘরের অঙ্কগুলো তুলনা করে সংখ্যাটির ছোট বড় নির্ণয় করতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 7 এবং 1 নিশ্চয় 1 ছোট এবং 7 বড়। আমরা বলতে পারি 31-এর চেয়ে 37 সংখ্যাটি বড়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা বুঝতে পারলাম দশকের ঘরের অঙ্কগুলো একই রকম হলে এককের ঘরের অঙ্ক তুলনা করে সংখ্যার ছোট বড় নির্ণয় করা যায়। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরো দুটি সংখ্যার মধ্যে তুলনা করি। আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা এখানে। এবার আমাকে বলতে হবে এই সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়। তো আমাদের বন্ধু রেজা বলছে আমার মনে হয়
47 বড়। দেখি আমাদের বন্ধু মিনা কি ভাবছে। মিনা বলছে দুটি সংখ্যারই দশকের ঘরে একই অঙ্ক আছে। একদম ঠিক বলেছে মিনা। আমরাও দেখতে পাচ্ছি দশকের ঘরে দুটি সংখ্যারই একই অঙ্ক অর্থাৎ 4 রয়েছে। আর রেজা বলছে দেখো তাই আমরা এককের ঘর তুলনা করেছি। ঠিক তাই, যখনই আমরা দশকের ঘরে একই রকম অঙ্ক পেলাম ঠিক তখনই এককের ঘরের অঙ্কগুলো তুলনা করে ছোট বড় নির্ণয় করে থাকি। আর সেজন্যই কিন্তু রেজা বলেছিল 47 সংখ্যাটি বড়, কারণ 3 এর চেয়ে 7 নিশ্চয়ই বড়। একদম ঠিক বলেছে রাজা। 43 এবং 47 সংখ্যা দুটির মধ্যে 47 বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরো দুটি মজার সংখ্যা দেখে নেই। দেখো প্রথম সংখ্যাটির একক স্থানটি কিন্তু ফাঁকা, দ্বিতীয় সংখ্যাটির একক স্থান ফাঁকা। এই ফাঁকা স্থানে যে কোনো অঙ্ক বসিয়ে আমরা মজার মজার সংখ্যা তৈরি করতে পারি। যেমন প্রথম সংখ্যাটির একক স্থানে যদি আমি 2 বসাই সংখ্যাটি হবে 32। আবার দ্বিতীয় সংখ্যাটির একক স্থানে যদি 2 বসাই সংখ্যাটি হবে 42। এভাবে যে কোনো অঙ্ক বসিয়ে আমরা মজার মজার সংখ্যা তৈরি করতে পারি। এবার বন্ধুরা তোমাদের বলতে হবে এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়। চলো দেখি আমাদের বন্ধু রেজা কি ভেবেছে। রেজা বলছে আমার মনে হয় পরের সংখ্যাটি বড়, কারণ প্রথম সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 3, কিন্তু পরের সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 4। রেজা ঠিক বলেছে। দেখো আমরাও দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যাটি তার দশক স্থানীয় অঙ্কটি 3 এবং পরের যে সংখ্যাটি তার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে হ্যাঁ 4 যেহেতু 3 এর চাইতে বড় তাই পরের সংখ্যাটি বড় হবে। একদম ঠিক, যেহেতু একক স্থানীয় অঙ্ক ফাঁকা তাই আমরা তুলনার ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক নিয়ে তুলনা করতে পারি। আর দশক স্থানীয় অঙ্ক তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি 4 এবং 3 এর মধ্যে 4 বড়, তাই আমরা দশক স্থানীয় অঙ্ক যেটির বড় সেই সংখ্যাটিকে বড় বলতে পারি। তাই না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম, দেখো মিনা বলছে আজকে আমরা শিখেছি কিভাবে সংখ্যার তুলনা করা যায়। তাই না বন্ধুরা? আমরা আজকে দুটি সংখ্যার মধ্যে কিভাবে ছোট অথবা বড় তুলনা করা যায় সেই সম্পর্কে জেনেছি। আজকে আমি শেষ করব, কিন্তু তার আগে একটি মজার বাড়ির কাজ দেব তোমাদেরকে। তোমরা কি নিতে প্রস্তুত? তার আগে তোমরা নিয়মটি খুব ভালো করে বুঝে নাও। খেলাটি তুমি তোমার কোনো বন্ধু বা পরিবারের অন্য কারোর সাথে খেলতে পারো। তার আগে তুমি এরকম কাগজের 20টি টুকরো তৈরি করবে। তোমার বন্ধু কাগজের 20টি টুকরো তৈরি করবে। তারপর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে 2টি টুকরোতে লিখবে। যেমন ধরো প্রথমে তুমি 1 নিলে, 1 অঙ্কটি 2টি টুকরোতে লিখবে। তারপর 2 নিলে আবার 2 অঙ্কটি 2টি টুকরোতে লিখবে। এভাবে 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ক 2টি করে কাগজের টুকরোতে লিখবে। ঠিক একইভাবে তোমার বন্ধু এই কাজটি করবে। সে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে
প্রতিটি অঙ্ক দুটি টুকরোতে লিখবে। হয়ে গেল কাগজের টুকরো তৈরি। এবার খেলা শুরু। খুব মজার খেলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেমন ধরো তোমার বন্ধু খেলাটা শুরু করলো। সেই 20টি টুকরো একটি বাটিতে রাখা হলো, তোমার টুকরোগুলো একটি বাটিতে রাখা হলো। এবার তোমার বন্ধু প্রথম শুরু করলো। তোমার বন্ধু বাটি থেকে যে কোনো দুটি কাগজের টুকরো উঠালো। উঠানোর পর টুকরো দুটিতে যেই অঙ্ক দুটি লেখা আছে সেই অঙ্ক দুটি দিয়ে সে একটি সংখ্যা তৈরি করবে। আমি আবারও বলছি, তোমার বন্ধু দুটি কাগজের টুকরো উঠালো। উঠানোর পর সে যে দুই অঙ্কটি উঠালো বা দুটি অঙ্ক উঠালো সেই অঙ্ক দুটি দিয়ে সে একটি সংখ্যা তৈরি করবে। ঠিক একইভাবে তুমিও দুটি টুকরো উঠাবে, তুমিও দুটি অঙ্ক পাবে। সেই অঙ্ক দুটি দিয়ে তুমি একটি সংখ্যা তৈরি করবে। মজার ব্যাপার, এই দুটি সংখ্যার মধ্যে তুলনা করে দেখবে কার সংখ্যা বড়। যার সংখ্যা বড় সে 1 পয়েন্ট পেল। এভাবে তোমাদের টুকরোগুলো দিয়ে সংখ্যা তৈরি করতে থাকবে আর খেলতে থাকবে। খেলতে খেলতে যার পয়েন্ট বেশি হবে সে খেলায় জয়লাভ করবে। অনেক অনেক মজা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই তোমার কোনো বন্ধু বা পরিবারের সাথে এই খেলাটি খেলবে। আশা করছি সবাই অনেক আনন্দ পাবে। আজ শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। আগামী ক্লাসে আবারও দেখা হবে। তবে অবশ্যই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বেশি বেশি সাবান দিয়ে হাত ধোবে। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, আমাদের আজকের পাঠ 3য় শ্রেণীর বাংলা পাঠ 1 পৃষ্ঠা 2। চলো আজকের পাঠ শুরু করার আগে আমরা কিছু মজার ছবি দেখে আসি। দেখি তো ছবিতে কি কি রয়েছে। আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, দেখো তো ছবিতে আমরা এদেরকে কি চিনি? কে বলো তো? এই আর এই ছেলেটি ওমর, তাদের খালু, আর এ তাদের খালাতো বোন। খালাতো বোনের নাম কি ছিল? সীমা। হ্যাঁ, আর দেখো তো এটি কি গাছ? বেগুন গাছ, তাই না? বেগুনের রং কি কি দেখতে পাচ্ছি? বেগুনি রঙের। হ্যাঁ, আচ্ছা, আর এই যে বেগুনের ফুল দেখেছো? এই বেগুনের ফুলের উপর কি দেখতে পাচ্ছি? প্রজাপতি, মৌমাছি, তাই না? প্রজাপতি আর মৌমাছি কি করছে? ফুলের মধু নিচ্ছে, তাই তো? তারপরে দেখো তো বেগুন গাছের ডালে একটি পাখি, ছোট্ট একটি পাখি, তাই না? তোমরা কি বলতে পারবে এটি কি পাখি? বলো তো কি পাখি এটি? টুনটুনি পাখি। হ্যাঁ, এটি টুনটুনি পাখি। আমরা পরের ছবিতে কি দেখতে পাচ্ছি দেখো তো? খালু তাদেরকে কি দেখাচ্ছে? আর এই যে গাছটি, এই গাছটি কি গাছ বলো তো? আম গাছ। হ্যাঁ, আর খালু কি দেখাচ্ছে? আম গাছের ডালে কি? মৌচাক। হ্যাঁ, আর অনেকগুলো মৌমাছি, তাই না? মৌচাক। আচ্ছা, মৌচাক কি বলতো? তোমরা জানো? হ্যাঁ, যেখানে মৌমাছিরা মধু সংগ্রহ করে রাখে। আমরা প্রথম ছবিতে কি দেখলাম? মৌমাছি বেগুনের ফুল থেকে কি সংগ্রহ করছিল? এই দেখো, মধু, তাই না? সেই মধু নিয়ে সে কোথায় রাখছে? এই যে মৌচাকে। হ্যাঁ, দেখেছো? মৌচাকে মধু জমা করছে মৌমাছিরা, তাই না? আচ্ছা, পরের ছবিটা দেখি আমরা। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই ছবিতে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, তাই না? আর ফুল, অনেকগুলো ফুল ফুটেছে। ফুলের উপরে কি?
মৌমাছি, তারপরে দেখো তো পিঁপড়া, হ্যাঁ, আর ফুলের উপরে পাখিটা উঠছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা পিঁপড়া দেখছি, মৌমাছি দেখছি, এগুলো কি বলো তো? কীট পতঙ্গ। হ্যাঁ, এগুলো হচ্ছে কীট পতঙ্গ, পোকামাকড়। হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমরা জানো কীট পতঙ্গ কাকে বলে? কীট হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে না, সেগুলো হচ্ছে কীট। আর পতঙ্গ হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে, যেমন প্রজাপতি, মৌমাছি, এগুলো হচ্ছে পতঙ্গ। আর কীট, শুঁয়োপোকা, উকুন, এগুলো হচ্ছে কীট। পরের ছবিতে চলে যাই। দেখো তো, পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? খালু ওদেরকে কি দেখাচ্ছে দেখো তো। হ্যাঁ, গাছে মুকুল ধরেছে, আম গাছে মুকুল ধরেছে, তাই না? মুকুল দেখতে পাচ্ছি আমরা সবাই। ওরা কি করছে দেখো, উপরে আমের মুকুল দেখছে। খালু ওদেরকে নিশ্চয়ই কিছু একটা বলছে, তাই না? তাহলে চলো আমরা শুনে আসি এই ছবিগুলোর কথাগুলো কি, গল্পটা কি। ঠিক আছে, তোমরা তাহলে কি করবে বলো তো? তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 বের করবে। তাহলে চলো আমরা বোর্ডে দেখি। আমরা সবাই বই বের করেছি। দেখো তো, প্রথম ছবিটা আমরা লক্ষ্য করব। প্রথম ছবিটা আমরা সবাই লক্ষ্য করি। এখন আমরা ছবির কথাগুলো পড়ি। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। এই যে এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মৌমাছি, প্রজাপতি, পাখি, তাই না? হ্যাঁ, ওরা মধু খায়, আবার অনেক পাখি কি করে? মধুও ভালোবাসে। পরের ছবিতে চলে যাই, চলো তোমরা বইয়ে লক্ষ্য করো। ওরা দেখলো একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। হ্যাঁ, এখন তোমরা বলো তো, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের কিভাবে উপকার করে? মৌমাছিরা কিভাবে উপকার করে? মৌমাছিরা যখন ফুল থেকে মধু নিয়ে যায় তাদের মৌচাকে রাখার জন্য, তখন পরাগায়ন ঘটায়। এই পরাগায়ন সম্পর্কে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে জানতে পারবে। ফুল থেকে ফল হওয়ার এই যে নিয়মটা, সেটা পরাগায়নের মাধ্যমেই হয়। আর পিঁপড়ে ও পাখিরা এরা কিভাবে উপকার করে? পাখিরা যখন ফুল ফুটে, যখন পিঁপড়ে আক্রমণ করে ফুলে, তখন পাখিরা কি করে? সেই কীট পতঙ্গ পিঁপড়েকে খেয়ে ফেলে, যেন ফুল থেকে ফল হয়। তাহলে মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করলো, তাই না? তাহলে চলো আমরা পরের ছবিতে চলে যাই। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়। দেখেছো? এর আগের পড়াতে আমরা কি পড়লাম বলো তো? মৌমাছিরা গাছের উপকার করে। কিভাবে উপকার করে? ওরা যখন মধু খাওয়ার সময় এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখন কি করে? ফুলের যে রেণু থাকে, সেই রেণুটা কি করে? এক ফুলের সাথে আরেক ফুলের রেণু মিলে যায়, তাই গাছে ফল ধরে, তখন গাছে ফল হয়। তাহলে আমরা পরের ছবিতে চলে যাই। এবার দেখো তো, ওরা কি দেখছে উপরে? আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে। এই যে এগুলো হচ্ছে গাছে মুকুল, তাই না? কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। আমের মুকুলগুলো থেকে কি হবে? ছোট ছোট দানা বের হবে, ছোট ছোট আম। তখনও সেটা আম হবে না, ছোট ছোট যেটা, সেটা হচ্ছে গুটি। তাহলে আমরা কি দেখলাম? খালু তাদেরকে আম গাছে মুকুল দেখাচ্ছে এবং বলছে কিছুদিন পর এই মুকুল থেকে গুটি তৈরি হবে। তাহলে চলো আমরা আবার ছবিগুলো একটু একসাথে দেখি এবং আবার আমরা পড়ি। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। তোমরা লক্ষ্য করো, এখানে আমি এখানে কমা রয়েছে, থেমেছি, আবার দাড়ি। যখন কমা থাকবে আমরা থামবো, দাড়ি যখন থাকবে তখন আমরা একটু বেশি সময় থামবো। আমরা যখন পড়বো তখন আমরা এই জিনিসটা খেয়াল করব।
ওরা দেখলো একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়, তাই গাছে ফল ধরে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। এখন তোমরা কি করবে বলো তো? এই যে অংশটুকু আমরা এখন পড়লাম সেই অংশটুকু থেকে তোমাদের অজানা অথবা নতুন শব্দ, সেই শব্দগুলো খুঁজে বের করবে। নতুন শব্দগুলো আমরা এখন কি করব? খুঁজে বের করব। দেখো তো তোমাদের অজানা শব্দের সাথে এই শব্দটি মিলে কিনা। শস্য, হ্যাঁ। তারপরে দেখো তো কি? কীট পতঙ্গ। শস্য, কীট পতঙ্গ, হ্যাঁ। মৌচাক, মুকুল, গুটি। তাহলে এই শব্দগুলো সবগুলো নতুন শব্দ, তাই না? হ্যাঁ। এখন কি করব আমরা? এই সবগুলো শব্দের অর্থ জানব। শস্য, এই শব্দটির অর্থ কি বলো তো? তোমরা কেউ জানো? হ্যাঁ, শস্য শব্দের অর্থ ফসল। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি? কীট পতঙ্গ, তাই না? কীট পতঙ্গ শব্দের অর্থ আমরা এখন জানব। কীট শব্দের অর্থ হচ্ছে যে পোকামাকড়গুলো উঠতে পারে না, যেমন শুঁয়োপোকা, উকুন, এগুলো হচ্ছে কীট। আর পতঙ্গ, যে পোকা উঠতে পারে সেগুলো হচ্ছে পতঙ্গ, যেমন মৌমাছি, প্রজাপতি, এগুলো হচ্ছে পতঙ্গ, তাই না? তাহলে কীট পতঙ্গ শব্দের অর্থ আমরা কি পেলাম? পোকামাকড়। এর পরের শব্দ আমরা কি পেয়েছি? মৌচাক। চলো আমরা জেনে আসি মৌচাক শব্দের অর্থ কি। যেখানে মধু সংগ্রহ করে রাখা হয়। তারপরে দেখো তো, তারপরে শব্দ কি? মুকুল। হ্যাঁ, মুকুল শব্দের অর্থ তাহলে কি বলতো? মুকুল শব্দের অর্থ কুঁড়ি। তারপরে শব্দ কি? গুটি, তাই না? তাহলে চলো আমরা দেখি গুটি শব্দের অর্থ কি। ছোট ছোট দানা। তাহলে আমরা অনেকগুলো নতুন শব্দ পেলাম, শব্দগুলোর অর্থ পেলাম। এখন তোমাদের বইয়ে তো এরকম নতুন শব্দ অনেক রয়েছে, তাই না? তোমরা কি করবে বলো তো? এই নতুন শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ের একদম পিছনে, পাঠ্য বইয়ের একদম পিছনে চলে যাবে, পৃষ্ঠা নাম্বার 104। দেখো এখানে লেখা রয়েছে শব্দের অর্থ জেনে নেই। তোমরা কি করবে? যে শব্দটি তোমাদের অজানা, যে শব্দটি তোমাদের কাছে নতুন, সেই শব্দের অর্থ তোমরা এই শব্দগুলো থেকে জেনে নিবে। প্রত্যেকটা শব্দের প্রথমে অ, আ, ই যে শব্দ দিয়ে শুরু হয়েছে, শব্দটি যে বর্ণটা দিয়ে শুরু হয়েছে, সেই শব্দটি তোমরা লক্ষ্য করবে। তুমি এখন মনে করো শস্য চাচ্ছ, শস্য শব্দের প্রথম বর্ণটি কি? তালবস্য, তাই না? তাহলে তোমরা কি করবে? বইয়ে তালবস্য প্রথমে খুঁজে বের করবে। প্রথমে তালবস্য খুঁজে বের করবে। পেয়ে গেলাম 109 পৃষ্ঠা। দেখো এখানে রয়েছে তালবস্য দিয়ে যে নতুন নতুন শব্দগুলো, সেগুলো রয়েছে। দেখো সবার নিচে তালবস্য, সবার নিচে রয়েছে শস্য, অর্থ ফসল, তাই না? তাহলে আমরা খুব সহজেই বইয়ের শেষের দিকে শব্দের অর্থ জেনে নেই, সেখান থেকে জেনে নিতে পারবো। কেমন? তাহলে আমরা তো শব্দ জানলাম, শব্দের অর্থ জানলাম, এবার চলো আমরা বাক্য তৈরি করতে শিখি। তাহলে শব্দগুলো জেনে নেই। কি কি শব্দ? দেখো তো, মৌমাছি, তাই না? তারপরে মুকুল, তারপরে উপকার। এই তিনটে শব্দ দিয়ে আমরা কি করব? বাক্য তৈরি করব। কেমন? তাহলে তোমরা কি করবে বলো তো? মৌমাছি শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবে। আমরা বোর্ডে দেখি আমরা কি করেছি। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। তারপরে কি রয়েছে? মুকুল। মুকুল দিয়ে তাহলে আমরা কি বাক্য পেয়েছি দেখি। আম গাছে এখন অনেক মুকুল ফুটেছে। তারপরে দেখি কি রয়েছে? উপকার। উপকার দিয়ে আমরা কি পেয়েছি বাক্য?
মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে আমরা 3টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখে গেলাম। তোমরা কি করবে বলো তো? এই 3টি শব্দ এবং বাক্যগুলো তোমাদের খাতায় তুলে নেবে। আমরা আমাদের যে পাঠটুকু আজকে পড়লাম সেখান থেকে যুক্ত বর্ণগুলো দেখে আসি। আমরা এখান থেকে যুক্ত বর্ণগুলো এখন কি করব? দেখব। দেখি তো কি কি যুক্ত বর্ণ রয়েছে। পতঙ্গ, যুক্ত বর্ণ রয়েছে পতঙ্গ। তারপরে কি? শস্য। পতঙ্গ, শস্য, এই দুটি শব্দের মধ্যে যুক্ত বর্ণ রয়েছে। এখন আমরা কি করব বলো তো? এই শব্দগুলো কি বর্ণটি, যুক্ত বর্ণটি আলাদা করব এবং নতুন শব্দ তৈরি করব। যুক্ত বর্ণটি কি দেখো তো? ঙ যুক্ত গ, ঙ যুক্ত গ। আমরা এখন এটি ভেঙে নেই। ঙ, হ্যাঁ, তাহলে ঙ যুক্ত গ দিয়ে আমরা এখন একটি নতুন শব্দ চিন্তা করি। কি শব্দ হতে পারে বলো তো? ভঙ্গ। ভ উ যুক্ত গ, ভঙ্গ। হ্যাঁ, তাহলে পরের শব্দটিতে আমরা চলে যাই। কি রয়েছে? শস্য। শস্যের যুক্ত বর্ণ কি? দন্তস্ব যুক্ত জফলা, দন্তস্ব যুক্ত জফলা। তাহলে আমরা ভেঙে নেই। দন্তস্ব জফলা। তাহলে দন্তস্ব যুক্ত জফলা দিয়ে কি শব্দ চিন্তা করি? কি শব্দ হতে পারে? কি শব্দ বলো তো? বন্য। ব ন যুক্ত জফলা, বন্য। হ্যাঁ, তাহলে আমরা যুক্ত বর্ণ দুটি ভেঙে দেখাতে পারলাম এবং নতুন শব্দ তৈরি করতেও শিখলাম, তাই না? তোমরা কি করবে বলো তো? এই যে যুক্ত বর্ণ যুক্ত যেগুলো আমরা ভেঙে দেখালাম সেগুলো তোমরা খাতায় তুলে নেবে। এরপর চলো তো তোমাদের জন্য কি রয়েছে দেখি। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কি কি শব্দ রয়েছে? মধু, মুকুল, উপকার। এই শব্দগুলো কোথায় বসাবো বলো তো? এই যে এই খালি জায়গাটিতে বসাবো। তাহলে আমরা দেখি নেই। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। এখান থেকে তাহলে কি হবে? মধু, এই শব্দটি এই খালি জায়গায় বসবে। মধু আহরণ করে। তারপরে দেখি তো, আম গাছে এখন অনেক কি মুকুল ফুটেছে। তারপরে কি দেখো তো, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক, আর কোনটি রয়েছে এখন? এই উপকার, উপকার করে। তাহলে আমরা কি করলাম দেখো তো? ঘরের ভিতরের এই যে শব্দগুলো, এগুলো বাক্যের খালি জায়গায় বসিয়ে বাক্যটি কি করবে? খাতায় এই বাক্যগুলো তুলে নেবে। তারপরে দেখি তো কি রয়েছে। প্রশ্নগুলো মুখে বলেও খাতায় লিখি। আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, মুখে মুখে বলবো এবং তোমরা কি করবে? সেগুলো খাতায় তুলে নেবে। চলো তাহলে দেখি। প্রশ্নে কি বলেছে? পাখিরা কি খায়? কি খায় বলো তো? শস্য দানা আর কীট পতঙ্গ। হ্যাঁ, দেখি তাহলে চলো। পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। তোমরা তুলে নাও খাতায়। চলো পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটি কি? মৌচাকটি কোথায় ছিল? মৌচাক দেখেছি আমরা গল্পে, তাই না? ছবির মধ্যে মৌচাক দেখেছিলাম। সেই মৌচাকটি ছিল আম গাছের ডালে। লিখে নাও তোমরা খাতায়। পরের প্রশ্নে চলে যাই আমরা। 3 নম্বর প্রশ্ন, কারা গাছের অনেক উপকার করে? হ্যাঁ, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তাহলে আজকে আমরা আমাদের পাঠে কি কি শিখলাম বলো তো? সবাই একটু মনে করার চেষ্টা করি তো আমরা আজকের পাঠে কি কি শিখলাম। নতুন শব্দ শিখেছি, শব্দের অর্থ জেনেছি, বাক্য তৈরি করতে শিখেছি। হ্যাঁ, যুক্ত বর্ণ ভেঙে
কিভাবে নতুন শব্দ তৈরি করতে হয় সেটি শিখেছি। ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছি আমরা। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব বলো তো? আমাদের বাড়ির কাজটি নিয়ে নেব। চলো তাহলে আমরা এখন আমাদের বাড়ির কাজটি দেখি। তোমাদের জন্য বাড়ির কাজটি কি রেখেছি। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবি সম্পর্কে 2টি বাক্য লিখবে। আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই সম্পর্কে তোমরা 2টি বাক্য লিখবে। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়বে, বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে এবং বাবা মায়ের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিশুদের এখন আপনারা অনেক বেশি সময় কাছে পাচ্ছেন। তাদের শরীরের যত্ন নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। Hello, my dear students. How are you all? Hope you are fine. Let's start our today's lesson. Today we are going to work on English for today, Class 4, Unit 4, Lessons 1 to 2, page number 8, and the name of this lesson is Family Tree. Let's start. Can you say what is the name of our previous lesson? Can you remember? Yes, you are right. Our previous lesson name is Family. Now, can you tell me who are they? Yes, this is Farjana's family and this is Jamil. He is Farjana's brother. This is Altafuddin. He is Farjana's grandfather. Aziz Ahmed. He is Farjana's father. Rehna Parveen. She is Farjana's mother. And Jahanara Begum. She is Farjana's grandmother. Dear students, so we have learned about Farjana's family at our previous lesson. Now, can you guess in this picture who is Farjana? Yes, you are right. This is Farjana. And this is Jamil, Farjana's brother. This is Altafuddin, Farjana's grandfather. Aziz Ahmed, Farjana's father. Rehna Parveen, Farjana's mother. Jahanara Begum, Farjana's grandmother. So, we have seen here Farjana's family members, right? Okay. Now, can you guess these family members in a tree? Yes, today we are going to see a family tree in this lesson. Dear students, now open your English book. What we can see here? We can see here a family tree. So, this is a family tree of Farjana's family. Let's start activity A. In activity A, we have seen the Farjana's family tree, and in the main stem of this tree, here is Altafuddin and Jahanara Begum. Altafuddin and Jahanara Begum. Now, can you guess who is Altafuddin, or what is the relationship with Altafuddin and Farjana? Yes, you are right. Altafuddin is her grandfather. And Jahanara Begum. Can you guess what is the relationship with Jahanara Begum and Farjana? Yes, I think you can also guess that. That is grandmother. Okay, so we have seen that in a family tree, in the main stem, we have found our grandparents, right? In this tree, in the middle section, we have seen their parents, Mr. Aziz Ahmed
and Rehna Parveen. Now, can you say what is the relationship between Aziz Ahmed and Farjana? Yes, you are right. Aziz Ahmed is her father and Rehna Parveen her mother. Dear students, in the top of this family tree, we have seen Jamil and Farjana. So, can you guess what's the relationship between Jamil and Farjana? Yes, you are right. They are brother and sister to each other. So, let's know more about that, okay? Dear students, is your family tree look like this? I hope so. Now, where can you put your grandparents' name in the bottom of this tree? Right? So, we will write our grandfather's name and grandmother's name in the bottom of this family tree. Okay. Now, can you guess who are in the middle of this family tree? Yes, you are right. Here are our father and our mother. Dear students, now who are in the top of this tree? Yes, you are right. In the top of this tree, we will write our brothers and sisters' name. Okay? Dear students, let's do something more with this family tree. Here is activity B. In activity B, we will answer some questions about the family tree. Let's have a look at these questions. Number 1. Who is Jahanara Begum? Who is Jahanara Begum? Who is Jahanara Begum? Yes. Can you guess? We have already seen that in our family trees, right? Okay, here is another question. Who is her husband? Who is her husband? Now, can you guess who is Jahanara Begum's husband? Okay, we will discuss more about that. Now, let's go the second question. Number 2. Who is Jamil and Farjana's father? Who is Jamil's and Farjana's father? We have already known Jamil's and Farjana's father's name. Here is another question. Who is their mother? Who is their mother? That means we have to write here their mother's name, right? Okay. Number 3. Who is Aziz Ahmed's father? Who is Aziz Ahmed's father? Here is another question. Who is his mother? Who is his mother? So, we have found in these questions some relationships with Jahanara Begum, Aziz Ahmed, Farjana and Jamil, right? So everyone, let's go our next slide and we will find out the first question's answer from the text. Dear students, let's have a look in your English book at page 7, okay, where we have found about Farjana and Jamil's grandparents. So, who is Jahanara Begum? Aziz Ahmed's parents also live with the family. His father, Altaf Uddin, is 68 years old. He doesn't work now, but he was a government officer. Jahanara Begum is Aziz Ahmed's mother. So, dear students, have you found this answer?
So this answer is in 1, 2, 3, 4, 5. In 5th number line, we will find out the answer of this question. Who is Jahanara Begum? Now, the second part. Who is her husband? Okay, so Jahanara Begum is Aziz Ahmed's mother, and here his father is Altafuddin. That means Altafuddin is Jahanara Begum's husband. Is it? Okay, let's. Now, the second question. Who is Jamil and Farjana's father? In this text, in the last section, we have found that Aziz Ahmed is Farjana and Jamil's father. That means we have found the answer. That is, Aziz Ahmed is Farjana and Jamil's father, right? Okay. Now, the second part of this question. Who is their mother? Dear students, in this text, in the second section, we have found about that. That is Farjana and Rehana Parveen. So we have found this answer. Let's go the third question. Who is Aziz Ahmed's father? Who is Aziz Ahmed's father? So we have learned about Farjana and Jamil's grandfather Altafuddin, right? And there has also that Aziz Ahmed's parents also live with the family. His father Altafuddin is 68 years old. So we have found who is Aziz Ahmed's father, right? Okay, now let's go the second part of this question. Who is his mother? Who is his mother? And in this section, we have also found that Jahanara Begum is Aziz Ahmed's mother. So, I think you have found all these answers. Let's match with your answers with this. So, dear students, the first question was, who is Jahanara Begum? Jahanara Begum কে? Who is her husband? তার স্বামীর নাম কি? Let's match the answer. জাহানারা বেগম আজিজ আহমেদের মা। আমরা এই প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবেও দিতে পারি। আমরা ফ্যামিলি ট্রিতে দেখেছি জাহানারা বেগম ফারজানা এবং জামিলের গ্র্যান্ডমাদার। তাহলে কি আমরা বলতে পারি না জাহানারা বেগম ইজ ফারজানা অ্যান্ড জামিলস গ্র্যান্ডমাদার, রাইট? Okay, then the second part of this question is, who is her husband? Who is her husband? তার স্বামীর নাম কি? So we have found this answer. Altafuddin is her husband. Dear students, let us go the second question. Our second question is, who is Jamil and Farjana's father? Who is Jamil and Farjana's father? Farjana এবং জামিলের বাবা কে? We have found that answer, right? And also here is another question, who is their mother? তাদের মা কে? So let's match the answers. Aziz Ahmed is Jamil and Farjana's father. আজিজ আহমেদ হলেন ফারজানা এবং জামিলের বাবা। ওকে, হু ইজ দেয়ার মাদার? তাদের মা কে? রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। ওকে, ডিয়ার স্টুডেন্টস, লেটস ম্যাচ দ্য থার্ড কোয়েশ্চেন। হু ইজ আজিজ আহমেদস ফাদার? আজিজ আহমেদের বাবা কে? Who is his mother? তার মা কে? We have already found this answer, right? Okay. I think your answer is
as like as that. Altaf Uddin is Aziz Ahmed's father. So, who is Aziz Ahmed's father? Altaf Uddin is Aziz Ahmed's father. Who is his mother? Jahanara Begum is his mother. So, dear students, we have found some relationships between Farjana, Jamil, their father, their mother, and with their grandparents, right? So, dear students, what have you learned today? Yes, we have learned today about a family tree, and also we have learned about Farjana and Jamil's family tree. আমরা দেখেছি ফারজানা এবং জামিলের ফ্যামিলি ট্রিতে সবার নিচে ছিল, ফ্যামিলি ট্রির সবচেয়ে নিচে ছিল ফারজানার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের নাম। তারপর সেই ফ্যামিলি ট্রির মিডলে ছিল ফারজানার ফাদার অ্যান্ড মাদারের নাম। তারপর সেই ফ্যামিলি ট্রির একেবারে টপে ছিল ফারজানা এবং জামিল, রাইট? Today we have also learned about our family tree, right? That means we have drawn a family tree. আমরা একটা family tree এঁকেছি এবং সেই family tree সবচেয়ে নিচে কাকে রেখেছিলাম সেখানে? আমরা আমাদের family tree সবচেয়ে নিচের মূল কাণ্ডে রেখেছিলাম আমাদের দাদা এবং দাদির নাম। তারপর আমাদের family tree প্রধান দুটি শাখায় রেখেছিলাম আমাদের ফাদার এবং মাদারের নাম। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা একেবারে উপরে আমাদের ফ্যামিলি ট্রিতে রেখেছিলাম আমাদের ব্রাদার্স এবং সিস্টার্সদের নাম, রাইট? ওকে, সো উই হ্যাভ অলসো লার্ন টুডে অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফ্যামিলি মেম্বার্স। আমরা আরও জানলাম ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যে সম্পর্কগুলো তা সম্পর্কে, যেমন ফারজানা এবং জামিল দুজন পরস্পরের ভাই বোন এবং রেহানা পারভিন তাদের মা, আজিজ আহমেদ তাদের বাবা, আলতাফ উদ্দিন তাদের দাদা এবং জাহানারা বেগম তাদের দাদি। তো আমরা আরও কি জানলাম? আমরা আরও জানলাম আজিজ আহমেদের মা হলেন জাহানারা বেগম এবং আজিজ আহমেদের বাবা হলেন আলতাফ উদ্দিন। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ফারজানা এবং জামিলের সাথে আজিজ আহমেদের যে সম্পর্ক, সেই একই সম্পর্ক আজিজ আহমেদের সাথে তার বাবা এবং মায়ের। তাহলে আমাদের ফ্যামিলি ট্রির সবচেয়ে নিচে থাকলো কারা? আমাদের পরিবারের সবচেয়ে ওল্ডার পারসনসরা। তারপর মিডলে কারা থাকলো? আমাদের ফ্যামিলির প্যারেন্টসরা। এবং একেবারে টপে থাকলো আমাদের ভাই বোনরা, রাইট? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, লেটস ডু সাম হোমওয়ার্ক। Dear students, this is your homework. Write 5 sentences about your family. Today we have learned about a family tree, and we have also put down the names of our family members. Now we will write 5 sentences about our this text, okay? And when our school will be opened, that time you will show this homework to your class teacher. Thank you so much. That's all for today. Goodbye.